আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন, সংসদকে আরও কার্যকর করতে বদ্ধপরিকর সরকার, বললেন চিফ হুইপ। এবং গাজীপুরে কোচিং সেন্টারের শিক্ষক সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে জাতির জনকের সমাধিতে তিনি শ্রদ্ধা জানান। এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। হুইপ আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম কিনি, শামসুল হক চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন এ সময় উপস্থিত ছিলেন। পরে নুরি আলম চৌধুরী লিটন সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদকে আরও কার্যকর করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার নেতৃত্বে আমরা এটাকে গঠন ভালোভাবে যেন চলে সেটা সুব্যবস্থা করব। আর আপনারা জানেন যে এটা তো রাজনৈতিক তাদের একটা কৌশল, কারণ এখনও 90 দিন তাদের আছে। আমরা বারবার তাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের বিশ্বাস তারা সংসদের কাজে অংশগ্রহণ করবে, কারণ মানুষ তাদের জনগণ যাদেরকে ভোট দিয়েছে সেখানে যদি তারা না আসে তাহলে তো ভোটের মূল্যায়ন করা হবে না। চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আটক স্ত্রী ডাক্তার তানজিলা হক মিতুর জিজ্ঞাসাবাদ চলছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে মিতুকে চাঁদগাঁও থানায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের কথা জানান। এর আগে আকাশকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নন্দনকানন এলাকা থেকে মিতুকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার ভোরে চাঁদগাঁও আবাসিক এলাকার বাসায় ওই তরুণ চিকিৎসক ইনসুলিনের সাহায্যে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। অচেতন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা আকাশকে মৃত ঘোষণা করেন। আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস, ছবি এবং ভিডিও দিয়ে স্ত্রীর সাথে সম্পর্কের অবনতির ঘটনা প্রকাশ করেছিলেন মোস্তফা মোর্শেদ আকাশ। আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ভেতরের যে তাদের দাম্পত্য কলহের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেছে। সে কিছু কিছু বিষয়গুলো এড়িয়ে গেছে, কিছু কিছু বিষয়গুলো স্বীকার করেছে। তো সার্বিক বিষয়ে আমরা যেহেতু মামলা হওয়ার পরে বিস্তারিত তদন্ত হবে, তখন আসলে বিষয়গুলো পরিষ্কার হবে। গাজীপুরে কোচিং সেন্টারের শিক্ষক সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, জেলার শ্রীপুর যোগীরছিট এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য রফিকুল ইসলাম ও আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে আগামীকালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিভিন্ন সংশ্লিষ্টতা পাওয়া গেছে। র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা এসএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। মাদারীপুরের অত্যাধুনিক 250 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়। হাসপাতালটি উদ্বোধন হলে জেলার 20 লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে। প্রয়োজনীয় দক্ষ লোকবল নিয়োগ দিয়ে দ্রুত হাসপাতালটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকুন্দের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে 2014 সালের ফেব্রুয়ারি মাসে 32 কোটি টাকা ব্যয়ে মাদারীপুর সদর হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়। সম্প্রতি ভবনের নির্মাণ কাজ শেষে চলছে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে বদলে যাবে মাদারীপুরের চিকিৎসা সেবার চিত্র। চিকিৎসা সেবার কোনো সমস্যা থাকবে না আমি মনে করি। এখানে তাহলে আরো স্টাফ আসবে, চিকিৎসক আসবে, এতে মাদারীপুরবাসী উপকৃত হবে এবং আমি মনে করি এটিকে ঘিরে একটি মেডিকেল কলেজ হাসপাতালও দেখতে পাবো। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শিগগিরই নতুন এই হাসপাতালটি চালু করার চেষ্টা চলছে। এই হাসপাতালে মেডিকেল কলেজের মতোই চিকিৎসা সেবা পাওয়া যাবে বলে মনে করেন তারা। 18 থেকে 20 লক্ষ অধিবাসী যারা এখানে বসবাস করি, তারা চিকিৎসা সেবায় অনেক ধরনের বড় ধরনের উপকৃত হবে। জরুরি ভিত্তিতে যন্ত্রপাতিগুলো স্থাপন করে এবং লোকবল নিয়োগ করে যদি হাসপাতালটি চালু করা হয়, তাহলে আমাদের যে যারা অর্থভাবে অনেক উন্নত চিকিৎসার জন্য যারা ঢাকা বা অন্যান্য জায়গায় যেতে পারে না, তারা এই হাসপাতালে চিকিৎসা পাবে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হতে পারে হাসপাতালটি। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। ডিএনডি উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ৩৭% কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। নারায়ণগঞ্জের শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শনের সময় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রকল্পের ৩৭টি পানি নিষ্কাশন পাম্প সচল করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানী সহ নারায়ণগঞ্জ ও ডেমরা এলাকার বাসিন্দাদের। তাই পানি উন্নয়ন বোর্ড ২০১৬ সালে জুলাই মাসে ঢাকার নারায়ণগঞ্জ ডেমরা এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্প ব্যয় ধরা হয় ৫৫৮ কোটি টাকা। নির্মাণ করা হবে ২টি পাম্প স্টেশন, ৩টি পাম্পিং প্লান্ট ও ৭৯টি আরসিসি কালভার্ট। এছাড়াও প্রকল্প এলাকার ৯৩ কিলোমিটার খাল দখলমুক্ত করে পুনঃখনন করা হবে। প্রায় ৭০ কিলোমিটার অবৈধ দখল আমরা উচ্ছেদ করেছি এবং ওই খালগুলোতে আমরা যে ময়লা আবর্জনা ছিল এগুলো পরিষ্কার করে দিয়েছি। সেই জন্য গত বর্ষায় কিন্তু লোকজনের জনদুর্ভোগ কম ছিল। তো এই বর্ষার আগে এই এপ্রিলের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে এই প্রকল্পের জন্য আপনার ৩৭টা পাম্প ধরা হচ্ছে, 2টা পাম্প হাউস এবং 3টা পাম্প স্টেশনের জন্য। তো এই পাম্পগুলো আমাদের এপ্রিলের মধ্যে ইনস্টল করা হয়ে যাবে। তাহলে এই বর্ষায় যে পানির যে সমস্যাটা মানে ওয়াটার কনজেশনের যে প্রবলেমটা, সেই সমস্যাটা অনেকাংশে দূরীভূত হয়ে যাবে। শুক্রবার সকালে শিমরাইল পাম্প স্টেশন পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ডিএনডি উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করে এ সময় তিনি বলেন, জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে বর্ষা মৌসুমের আগেই সবগুলো পাম্প সচল করা হবে। ৩০ এপ্রিলের মধ্যে পাম্প মিশনগুলো সব সচল করব। তাহলে ২২ লক্ষ মানুষ এই যে ডেমরা এবং নারায়ণগঞ্জের জলাবদ্ধতার মধ্যে আছেন, তারা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। ২২ লক্ষ মানুষের এবং নারায়ণগঞ্জবাসী মানুষের সুবিধার্থে যারা ২, ৪, ৫ জন এই খালগুলো অন্যায়ভাবে দখল করে আছেন, তারা আশা করি এগুলোকে দখলমুক্ত করে দেবেন এবং সরে যেয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনারা সহযোগিতায় অংশগ্রহণ করবেন। এ সময় তিনি আরও বলেন, ২০২০ সালের জুন মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পার্বত্য দুর্গম এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। বান্দরবানের রোয়াংছড়ি থেকে রুমা পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাতকরণের পাশাপাশি জীবনমান উন্নত হবে। উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আওয়ামী লীগের প্রার্থিতা বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন মনোনয়ন প্রত্যাশীরা। হরিপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শামীম ফেরদৌস টগর, হরিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নগেন কুমার পাল, মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন রিপা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক সিরাজুলের বাড়ি পোরশা উপজেলার কাটাপুকুর গ্রামে। বিজিবির নিতপুর ক্যাম্পের নায়ক সুবেদার হুমায়ুন কবির জানান, ভোরে সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে ধরা পড়েন সিরাজুল। তাকে ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি। ঝিনাইদহ ও কিশোরগঞ্জের ভৈরবে নদ নদী দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। তাই বেশিরভাগ নদী পরিণত হয়েছে মরা খালে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী মানুষের কৃষিকাজ। তবে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু ও ভৈরব থেকে তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। ঝিনাইদহ জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় 12টি নদী। এসব নদী একসময় প্রমত্তা থাকলেও বর্তমান চিত্র একেবারে উল্টো। নাব্যতা সংকটের কারণে শুকনো মৌসুমে নদী একেবারেই শুকিয়ে যায়। নদীতে জেগে ওঠা চর থেকে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা, আর ড্রেনের ময়লা আবর্জনা গিয়ে পড়ছে নদীতে। এসব কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, সেই সঙ্গে মাছসহ জলজ প্রাণী ও পরিবেশ পড়ছে হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলাচ্ছে, এতে নদীর নাব্যতা
মরে যাচ্ছে। কিছু জায়গা আছে যেখানে দোকানপাট তৈরি করা হয়েছে, এগুলো অবৈধ স্থাপনা। কিছু প্রভাবশালী ব্যক্তি তারা নানাভাবে এই নদীগুলো দখল করছে। আগামী 1.5 বছরের মধ্যে জেলার প্রধান নদীগুলো খননের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। ইতিমধ্যে সরেজমিনে তদন্ত করে পরিদর্শন করে এই অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করা হয়েছে, এদেরকে প্রয়োজন মাফিক উচ্ছেদ করা হবে। এদিকে কিশোরগঞ্জের ভৈরবের সব নদী এখন পানি শূন্য, বন্ধ রয়েছে নৌ চলাচল। বছরের পর বছর ধরে পলি জমে এইসব নদীগুলো নাব্যতা হারিয়েছে। ড্রেজিংয়ের অভাবে হারিয়ে যাচ্ছে নদীগুলো। এই অঞ্চলের বড় আবাদ পড়েছে হুমকির মুখে। নৌকার টোকা যাইতো, লজ যাইতো, এই নদীটা মানুষের খুব চলাচল করতো, মালটা মানুষ টানতো। ওখানে এখন জুতা পাওয়া যায়, কাইক দিয়ে পার থেকে এই পার যাওয়া যায়। নদী শুকায় যাওয়া থেকে আমরা অনেক ফলাফল খুব কষ্ট চলি। নদীটা যদি আগের মতো কুটুর হয় তা আমরা মাছ টাছ মারতে পারি। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্টদের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সচেতন মহল বলছে, ড্রেজিং করা হলে একদিকে যেমন নাব্যতা ফিরে পাবে নদীগুলো, অপরদিকে জমিতে সেচ কাজেরও সুবিধা বাড়বে, সৃষ্টি হবে বহু লোকের কর্মসংস্থান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুষ্টিয়ায় প্রায় 1.5 যুগ ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাক্তার AFM আমিনুল হক রতন। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে তিনি পরিচালনা করছেন শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র, দিচ্ছেন ওষুধও। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। ডাক্তার AFM আমিনুল হক রতন একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও অর্থ ও খ্যাতিকে পেছনে ফেলে নিজেকে উৎসর্গ করেছেন মানব সেবায়। কুষ্টিয়া শহরের পাড়া মহল্লা অথবা গ্রাম প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছেন তিনি। শুধু ব্যবস্থাপত্রই নয়, রোগীর হাতে প্রয়োজনীয় ঔষধও তুলে দিচ্ছেন সবার প্রিয় রতন ডাক্তার। মানব সেবার ব্রত নিয়ে 2002 সালে রতন ডাক্তার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্যসেবা কেন্দ্র। বর্তমানে কুষ্টিয়া জুড়ে 613টি ক্যাম্প পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় 60,721 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে প্রায় 50 লাখ টাকার ওষুধ। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চান ডাক্তার রতন। এখানে আমরা কিছু চিকিৎসা দিচ্ছি, তাদেরকে ওষুধপত্র দিচ্ছি, আর বাকিগুলো আমরা কেস নির্ণয় করে তাদেরকে আমরা ফ্রি চিকিৎসাই দেওয়া হবে। আমাদের মূল কেন্দ্র যেটা, সেখানে আমরা যাওয়ার জন্য তাদেরকে কার্ড দিয়ে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধের পাশাপাশি রোগীদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করায় খুশি সুবিধাবঞ্চিত মানুষ। অসহায় মানুষের চিকিৎসা সেবার নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, প্রাথমিক চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। আমি এই যে আমার যে শ্বাসকষ্টের কথা বললাম, এই সেবাটাই আমার বেশি প্রয়োজন। আমি খুব সুন্দর সেবা পাচ্ছি। রতন ডাক্তারের এই সেবা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেছেন নবীন প্রবীণ চিকিৎসকরা। বিনা পারিশ্রমিকে কাজ করছেন তারাও। অপারেশনের পরে তার বাপ মায়ের মুখে হাসি, এবং আমার থেকে বড় হয়ে দেখা যায় আমার পায়ে সালাম করছে, হ্যাঁ, তখন ওই আনন্দ কিন্তু অন্যরকম। আমরা চাই যে আমরা আমাদের পেশাকে আরো মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার। বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি 2016 সাল থেকে জাপান বাংলাদেশ ক্লেফট প্রোগ্রামের আওতায় জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দিচ্ছে শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমাদের চিকিৎসক সমাজে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই ছিল গ্রামগঞ্জের খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।